প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বিশ্বসেরাদের বন্দর ব্যবস্থাপনায় কাজ করতে হবে, চট্টগ্রামে প্রধান উপদেষ্টা। ডলারের দাম বাজারের হাতে থাকবে নজরদারি। সরোয়ার দিতে দিনে দুপুরে মাদক সেবন, চাঁদাবাজি, ছাত্র হত্যার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ, আজ শোক দিবস। দৈনিক সমকাল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ, পরিবারের শোক, ঢাবি ছাত্রদল নেতা খুন। IMF-এর শর্ত মেনে বাজার ভিত্তিক ডলার। দৈনিক যুগান্তর, প্রতিবাদে উত্তাল ঢাবি, ক্যাম্পাসে ছাত্রদলের নেতা সাম্য হত্যা। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, পরিদর্শনে এসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কালের কণ্ঠের শিরোনাম, এই পত্রিকাটির বিজ্ঞাপন পাতা প্রথম পৃষ্ঠায়, সেটি বিজ্ঞাপন নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এখানে প্রতিবাদে উত্তাল শিক্ষাঙ্গন, ছাত্র হত্যার ঘটনায় ঢাবি বিক্ষোভ। আমাদের দৈনিক ইত্তেফাক, 2 কিস্তির অর্থ একসঙ্গে, ছাড়ে সম্মত IMF। যা আছে তাই মেনে নিলে পরিবর্তন আসবে না, অধ্যাপক ইউনূস। নিজ গ্রামে বাথুয়ায় আবেগঘন সময় কাটালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, রাজধানী জুড়ে বিক্ষোভ, অবরোধ, রণক্ষেত্রে পরিণত কাকরাইল, ছাত্রদল নেতা হত্যায় উত্তাল ঢাবি। মানব জমিন, 2 আন্দোলনে অচল ঢাকা, চরম দুর্ভোগ। হামিদের দেশত্যাগ ইস্যু, উদরপিণ্ডি বুদোর ঘাড়ে। খবরের কাগজ, দাবি আদায়ের লং মার্চ, অবরোধ বিক্ষোভ। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। সরোয়ার্দী উদ্যানে ঢাবি ছাত্র সাম্যকে হত্যা, উপাচার্য প্রক্টরের পদত্যাগ চেয়ে বিক্ষোভ ছাত্রদলের। দেশ রূপান্তর, চট্টগ্রাম বন্দরকে নিতে হবে বিশ্বমানে। আমাদের সময়ে দাবি আদায় অচল রাজধানী। আমার দেশ, সহানুভূতি দেখিয়ে ঢাকা পেল পুশ ইন। দাবি আদায়ের কর্মসূচিতে রাজধানীতে অস্থিরতা। দৈনিক করতোয়া, বিক্ষোভ দাবিতে উত্তপ্ত রাজধানী। বিশাল অর্থনীতি হবে যদি বন্দরকে বিশাল হৃৎপিণ্ড করতে পারে ডক্টর ইউনূস। দৈনিক জনকণ্ঠ, সেরাদের হাতে দিতেই হবে। সার্বজনীন পেনশন স্কিমে বড় পরিবর্তন, আরও $350 কোটি ঋণ পাচ্ছে বাংলাদেশ। আওয়ামী লীগের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে, BRC-কে চিঠি। আপনি শিরোনাম শুনলেন, আমরা একটু রাজধানীর কথা নিয়ে আলোচনা শুরু করতে চাই। বিক্ষোভ দাবিতে উত্তপ্ত রাজধানী, শিক্ষার্থী সাম্য হত্যায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উপাচার্য প্রক্টরের পদত্যাগের দাবি ছাত্রদলের। ঢাবিতে আজ শোক দিবস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লং মার্চে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। নার্সিং ডিপ্লোমাদের শাহবাগ অবরোধ, ডিগ্রি সমমানের 1 দফা দাবি। এখন কথা হলো যে এই রাজধানী শহরে কোথাও একটু রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরো স্থবির হয় জনজীবন। তা সেখানে নার্সদের একটা আন্দোলন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হলো, আবার কাকরাইলে আন্দোলন হলো। সব কিছু মিলিয়ে তো শহরটা একেবারে স্থবির হয়ে গেছিল গতকাল। হ্যাঁ, এবং এটা তো আমরা প্রায় বেশ কিছুদিন ধরেই দেখছি যে এরকম ঘটনা ঘটছে, এবং কিছু হলেই মার্চ যমুনা। তো দেশের যিনি প্রধান দায়িত্বে আছেন, কথায় কথায় তার বাড়িতে ঘেরাও করাটা আসলে তো এই পদের জন্য খুব সম্মানজনক নয়, এবং একজন সম্মানিত মানুষ তিনি। তো এই বিষয়গুলো আসলে সংশ্লিষ্ট সকলেরই ভাবা উচিত যে কথায় কথায়। এবং আরেকটা যেটা হচ্ছে, অন্তত 2টি প্রজ্ঞাপন আমরা দেখেছি যে যমুনায় সমাবেশ করা যাবে না। তাহলে কয়েকদিন আগে এবং যমুনার আশেপাশে, কিন্তু কয়েকদিন আগে কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতাতে যমুনার সামনে আমরা সমাবেশ দেখেছি, এবং সেখানে ঠান্ডা পানি দেওয়া হয়েছে যাতে গরম না লাগে। তার মানে এই জিনিসগুলো, কাউকে আপনি প্রশ্রয় দেবেন, কাউকেও বাধা দেবেন, কাউকেও পটাবেন, এগুলোও নানান রকম পরিস্থিতি
পরিস্থিতি তৈরি করে। আর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে এটা তো খুবই মর্মান্তিক, যে একটি ছাত্র নিহত হয়েছে সাম্য নামের একজন তরুণ ছাত্র, এবং সেটা সোহরাওয়ার্দী উদ্যানের সামনে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়টা যেহেতু আসলে একেবারে সংরক্ষিত ক্যাম্পাস নয়, কোনটা ইউনিভার্সিটির ভিতরে কোনটা ইউনিভার্সিটির বাইরে বোঝা যায় না, তারপরেও তো সোহরাওয়ার্দী উদ্যান ইউনিভার্সিটির কাছে, এবং ছাত্ররা স্বাভাবিকভাবেই এটা প্রতিবাদ করেছে। সে ছাত্র দলেরও একজন নেতা রাত 12টায় এখন আমরা জানতে পারছি যে মোটর সাইকেলের সঙ্গে নাকি সংঘর্ষের ক্ষেত্রে কথা কাটাকাটি নিয়ে ছুরি বসিয়ে দিয়েছে। তো এটা নিয়ে আবার উপাচার্যের যে ক্রিয়া প্রতিক্রিয়াও খুব একটু অন্যরকম ছিল। হ্যাঁ, আবার এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এটা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদটা কিন্তু ঠিক আছে আমার মনে হয়, যে এটা ছাত্র মারা যাবে, এটা নিহত হয়ে যাবে, এটা কেন হবে না। আর জগন্নাথ যেটা করছে যে ছাত্রদের আবাসিক বৃত্তি তারা চাইছে, এবং 70% বৃত্তি এখন তারা চাইছে, এবং কেরানীগঞ্জে অতি দ্রুত যাতে একনেকে এটা পাশ হয়ে যায়, কাটছাট ছাড়া তারা চাইছে। আরেকটা দাবি তারা, এরকম 3 দফা দাবিতে তাদের, আসলে আমাদের দেশে তো অর্থনৈতিক যে পরিস্থিতি সবকিছু মিলিয়েই তো আমাদের দাবিটা করতে হবে। আমাদের টুকুই সম্পূর্ণ কাটছাট ছাড়া পাশ হবে, আর কারোরটা হবে না, এভাবে কি একটা হয় নাকি? এবং আপনি দেখেন যে জগন্নাথ তো একটা বেশ পুরনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, হঠাৎ করে এখনই তাদেরকে আবাসিক সুবিধাটা যদি দিতে হয়, 70% তারা যদিও অনেকদিন আগে থেকে তারা দাবি করে আসছে, দাবি তো থাকবে, দাবি তো আরো অনেকেই অনেক দিন ধরে দাবি। সবচেয়ে বড় দাবি তো আমাদের গণতান্ত্রিক অধিকারের দাবি, যে এই দাবির জন্য এত কিছু ঘটে গেল, সেই জায়গাটাতে আমরা পৌঁছাই। এখন প্রশ্ন হলো, যেমন মাহফুজ আলম বলেছেন যে কথায় কথায় যমুনায় চল, যমুনায় যায়, এটা আর মেনে নেওয়া হবে না, তিনি তার বক্তৃতায় বলেছেন। তো এখন কথায় কথায় তো আসলে সবাই যে কোনো হোক প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করছেন, মানে এইটাই কি আন্দোলনের নিয়ম? এই জায়গাগুলোতে আসলে আমাদের একটা সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার, এবং সরকারকে কঠোর হওয়া দরকার, যে কাউকে আমি জায়গা দিব, পানি ঠান্ডা পানি রেখে দেব, ওইটুকু না হলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর জগন্নাথের যে আন্দোলনটা, সেটা মনে হয় ছাত্রদের সাথে আরো একটু বোঝাপড়ার ব্যাপার আছে, যে অবশ্যই আন্দোলন তারা করবে, এবং কেরানীগঞ্জে তো একটা তাদের ক্যাম্পাস হচ্ছে, এবং সেইখানে সেটা নিয়ে দীর্ঘসূত্রিতারও খবর আছে, এবং দীর্ঘসূত্রিতা তো আমাদের এখানে নতুন না। তো এটা তো হঠাৎ এক সকালে সব বিদ্যুৎ গতিতে ঠিক হয়ে যাবে তাও তো নয়। আমাদের দেশের পরিস্থিতি, বাস্তবতা, অর্থনৈতিক সামর্থ্য সবকিছু মিলেই আমাদের কাজটি করতে হবে, এবং আমাদের মনে রাখতে হবে যে একটি জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা কিন্তু একটি দেশে গণতান্ত্রিক, মুক্ত, মানবাধিকার ইত্যাদি অধিকার সবকিছু মিলিয়ে যেই একটি সমাজ ব্যবস্থা আমরা তৈরি করবার দিকে হাঁটছিলাম, ওই ফোকাসটি যেন আমাদের নষ্ট না। যেমন মাহমুদ, আরেকটা জিনিস কি মনে হয় না, যেমন আলোচনাগুলো করাই খুব খুব জরুরি। মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম বক্তৃতা করছিলেন, তিনি ছাত্রদের বোঝাচ্ছিলেন যে হবে, তাকে বোতল ছুঁড়ে মারা হয়েছে, এটাও তো চর্চার জায়গা না, প্রশ্নই ওঠে না। এবং মাহফুজ আলমের যে কথাবার্তা কিছুদিন ধরে আমরা দেখছি, অত্যন্ত সাহসী এবং যৌক্তিক উনি কথাগুলো বলছেন, এবং এটা কিন্তু জামায়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ধরনের নানান কিছু নিজেদের ভিতরের অনেক সমস্যা এইভাবে চলে আসতেছে। আর একজন উপদেষ্টার, তার মনে হয় যে এটা আজকে বোতল ছড়েছে, যে অবস্থা, এটা ইট পাটকেলও হতে পারত, তিনি আহত হতে পারতেন। হ্যাঁ, আহত হতে পারতেন, এবং যে ভারী একটা বোতল ছড়েছে, আহত হয়েছেন কিনা। তো এইটা তো, এই জিনিসগুলো আমাদের মনে হয় যে আরো বেশি আইন শৃঙ্খলা বাহিনীর নজর দেওয়া উচিত। এটা কি ব্যাপার? এবং ওনাকে তো আমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে, যেমন আরেকটা বিষয়, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম বা টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কোনো কিছুই রাগঢাক থাকে না। যেমন গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা যেভাবে মানমুখী হয়ে যমুনার দিকে এলেন, এবং যেভাবে পুলিশ অ্যাকশন নেওয়ার চেষ্টা করলেন, এখন কে কাকে থামাবে? মানে ব্যাপারটা এমন একটা যুদ্ধংদেহী অবস্থা হয়ে গেল যে পুলিশ যদি একটু বেশি বাড়াবাড়ি হয়, তখন মনে হয় পুলিশ বেশি বাড়াবাড়ি করছে, ছাত্ররাও মারমুখী হয়ে গেল। তাহলে এই পরিস্থিতিতে কে দাঁড়াবে? মনে আছে যে কয়েকদিন হঠাৎ করে ঢাকা শহরে দেখা গেল 5টি-7টি কলেজ তাদের বিশ্ববিদ্যালয় করতে হবে, এই নিয়ে মহাখালী বন্ধ কয়েকদিন কিন্তু চললো। এখন জগন্নাথ শুরু করেছে, তাদেরকে 3 দফা দাবি পূরণ করতে হবে। আবার আগামীকাল শুরু করবে আরো 2টো বিশ্ববিদ্যালয়। তো সবার আগে প্রয়োজন যে আমাদের আর্থসামাজিক, অর্থনৈতিক যে পরিস্থিতি, সেগুলা বিবেচনা করে যেভাবে যাচ্ছে সবকিছু ধীরে ধীরে তো হবেই নিশ্চয়ই, এবং এই আমাদের যেই সামর্থ্য সেই ভিত্তিতেই হবে। আজকে আপনি দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয়,
সেখানকার ছাত্ররা যদি বলে যে আমাদের আবাসিক এই সমস্যা আছে, সেটা মানা যায়। আর যে বিশ্ববিদ্যালয়ে 1%ও আবাসিক নাই, সেখানে যদি তারা আজকে সকালবেলা 70% চায়, এটা কি সম্ভব? আমরা যখন আলোচনা করি ঘটনা ঘটে যাওয়ার পরে, যেমন সোহরাওয়ার্দী উদ্যানে কি কি হয়, এই জায়গাটিতে একটা মানে কি বলবো, ঐতিহাসিক একটি স্থানে কি কি হয়, রাতে কি হয়, দিনে কি হয়, কিভাবে ছিনতাই হয়, সব জানি। এখন পত্রিকায় রিপোর্ট হওয়ার পরে হয়তো বা আবার এটা নিয়ে দৌড়ঝাঁপ হবে। যেমন সোহরাওয়ার্দী উদ্যানে দিনে দুপুরে মাদক সেবন, চাঁদাবাজি, এবং এখানে যেটা বলা হচ্ছে রাজধানীতে যে কয়টা বড় উদ্যান রয়েছে তার একটি সোহরাওয়ার্দী, সেখানে এখন নিয়মিত অবরোধের ঘটনা ঘটছে। এটা তো কোনো একটা ঘটনা ঘটলে তারপরে আমরা দেখি যে বিষয়গুলো আসলে যদি ঠিক মতো যার যার কাজটি প্রত্যেকে করে, তাহলে কিন্তু আর পরিস্থিতি এরকম জায়গায় যায় না। সোহরাওয়ার্দী উদ্যানে আমরা প্রায়ই দেখি যে গাছ কাটা হচ্ছে, এখানে নানান রকম স্থাপনা তৈরি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, নানান কিছু করা হয়। আবার সারা বছর এটার আসলে দেখভালও সেভাবে করা হয় না, এখানে ওটা সেখানে এটা, মাদক সেবী ইত্যাদি। তো এটা আসলে কার দেখবার দায়িত্ব, এটা কার আওতায় আছে, সেটা যদি ঠিকঠাক মতো হয় আসলে শেষ পর্যন্ত আমি জানি না সত্য কিনা, এমন দেখা গেল যে সোহরাওয়ার্দী টিএসসি সংলগ্ন যেটা গেট, সেই গেটটি আপাতত বন্ধ করে রাখা হয়েছে। হ্যাঁ, এটা বলা হয়েছে যে এই ঘটনার পরেই এটা আনুষ্ঠানিকভাবে তার মানে বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে। এটা তো সমাধান নয়, এটা তো সমাধান। আমরা জানি না যে ওই তোলপাড় শুরু হয়ে গেলে আমরা তাৎক্ষণিকভাবে কিছু একটা করার চেষ্টা করি। তারপরে আবার দেখেন যে এই যে চারিদিকের এই অস্থিরতার মধ্যে নার্সরাও নেমে গেছে, এবং এর মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষকদের কথা আপনার মনে আছে, যেগুলো খুবই জরুরি। যে প্রাথমিক শিক্ষকদের বিষয়টা কিন্তু খুব মর্মান্তিক। আবার গত একদিন দুদিন আগে কিন্তু যে রিক্সা যারা ব্যাটারি চালিত, এই ব্যাটারি চালিত রিক্সা কিন্তু যথেষ্ট দুর্ঘটনার কারণ। এটা যেমন সত্য, আবার তারা অত্যন্ত দরিদ্র, এটাও সত্য। আবার এই রিক্সার মালিকরা কিন্তু দরিদ্র না, তারা অনেকেই অন্য পেশায় থেকে কিন্তু লটবহর নামিয়ে দিচ্ছে, এবং সেটা কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়া, কোনো কাগজপত্র ছাড়া। মজার ব্যাপার, এই শহরে একটি যানবাহন চলবে, তার কোনো রেজিস্ট্রেশন এবং তার কোনো ব্রেক নাই। এবং এই যে এই যানবাহনটা দেখে আসলে বোঝা যায় আমরা আসলে কি জাতিতে পরিণত হয়েছি, আমরা ব্রেকবিহীন একটি জাতিতে। যে সময় ঢাকা রাজধানী শহরে ছাত্রছাত্রীরা এরকম একটি তাদের নানা ধরনের কর্মকাণ্ড, গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক একটি ঘটনা ঘটে গেল, সমাবর্তন, পঞ্চম সমাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। সেখানে মাননীয় উপদেষ্টা শিক্ষা বিষয়ে বেশ কথা বলেছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছেন, এবং তিনি খুব একটি চমৎকার কথা বলেছেন, চট্টগ্রাম বন্দর নিয়ে বিশাল অর্থনীতি হবে যদি বিশাল হৃৎপিণ্ড করতে পারি আমরা। এবং এখানে প্রথম আলোর যে রিপোর্টটা হয়েছে সেটা যদি আপনার ছোট্ট করে আমি আপনাকে শোনাই। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হবে বন্দর, এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। আসলে আমার মনে হয় কি, এই ধরনের বড় সিদ্ধান্তগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে নেওয়া উচিত নয়। আচ্ছা, কারণ হচ্ছে আপনি যে করিডোর নিয়ে যে বিষয়টা ঘটলো, করিডোর এরকম প্রথমে বলা হলো যে করিডোর দেবে মানবিক সাহায্যের জন্য, যে এই আপত্তিটা আসলো যে যেখানেই করিডোর দেওয়া হয়েছে সেখানেই কিন্তু যুদ্ধ বিগ্রহের একটা ব্যাপার ঘটেছে। আপনি একটা দেশের বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা দেশকে নিয়ে আসবেন কেন? আমাদের এই দেশের এই এত 18 কোটি মানুষের মধ্যে আপনার দক্ষ ব্যবস্থাপক তৈরি করেন। একটা সরকারের কাজ কি? আমাদের তাহলে আমাদের দেশকে তৈরি করবার জন্য, আমাদের দেশকে পরিচালনা করার জন্য তাহলে বিদেশি শাসকদেরকে নিয়ে আনতে হবে, কারণ তারা বিশ্বের সেরা শাসক। আমাদের দেশ শাসন করবে তাহলে বাইরের লোকজন এসে, এটা হয় না। এবং আমাদের এখানেই আমাদের শ্রমশক্তি তৈরি করতে হবে, মেধা শক্তি তৈরি করতে হবে। আমাদের মেধাবী ছেলেমেয়েরা তো সারা পৃথিবীতে কাজ করছেন, সেখানে যদি তারা ভালো করতে পারেন, এই বন্দর চালানোর জন্য আমাদের বিদেশি শক্তি লাগবে। তিনি বোধহয় ঠিক সেই টুনেই কথাটা বলেছেন যে আমাদের এখানে আমাদের এই বিদেশি ব্যবস্থাপকদের, আচ্ছা, পরিষ্কারভাবে বলেছেন যে বিশ্বের সেরা ব্যবস্থাপকদের, বিশ্বের সেরা ব্যবস্থাপক কারা, এগুলা কিন্তু আমাদেরকে নানান রকম জটিলতার মধ্যে প্রশ্নের মধ্যে ফেলবে। এবং আমাদের কিন্তু ডিসেম্বরে নির্বাচন করবার কথা, ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। আপনার কি মনে হয় না যে এখন চারিদিকে যেভাবে আন্দোলনটা চলছে, মানে যে উপসর্গগুলো দেখা যাচ্ছে, তাতে তো নির্বাচন নিয়ে কয়েকদিনে কোনো কথাবার্তা, এই ছাত্রদের সবাইকে মনে করিয়ে দেওয়া দরকার যে এখন প্রধান ফোকাসটা হওয়া উচিত নির্বাচন এবং সংস্কার।
কি এই সংস্কারগুলোও কিন্তু দেখবেন এত আন্দোলনের ইয়েতে ধামাচাপা পড়ে যাচ্ছে, যে মৌলিক যে সংস্কারের কথাগুলো হচ্ছিল, এবং দেশের রাজনীতি এবং শাসন ব্যবস্থা ইত্যাদি রাজনীতিকদের হাতেই থাকা উচিত। একটা জনগণের ম্যান্ডেট থাকলে হয় কি, এটা জবাবদিহি থাকে এবং মানুষের সেখানে পার্টিসিপেশন থাকে, সোজা কথা। অনেক ধন্যবাদ। প্রধান শিক্ষক নেই ৩২,০০০ প্রাইমারি স্কুলে, আপনি কি ভাবতে পারেন? মানব জমিনের শিরোনাম, এখানে বলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটাতে চায় অন্তর্বর্তী সরকার। ৬৫,৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭,৮২৬টি শিক্ষক পদ শূন্য, এবং এরই মধ্যে প্রধান শিক্ষকের পদেই শূন্য প্রায় ৩২,০০০। তাহলে একটা প্রতিষ্ঠানে যদি প্রধান শিক্ষকই না থাকে, তাহলে তার নেতৃত্বে কারা, কে নেতৃত্বটা? আমাদের সবচেয়ে অবহেলিত যেই সেক্টরটি সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা। অথচ সেটাই কিন্তু জরুরি, সেটা ভিত্তি। আপনি ঢাকা শহরের একটু বাইরে যান, বেশি না, গাজীপুর পার হয়ে যদি ওদিকেই যান, দেখবেন যে প্রাথমিক শিক্ষাগুলোর অবস্থা কি। আপনার ওই যে সেই ৮০-১০০ বছর আগে লিখেছিল না যে আমি কুকুরের একটি পায়ের বেতন পাই প্রাথমিক, এখনো আসলে তাই। আপনি কেউ তো প্রাথমিক শিক্ষার বিদ্যালয়ের শিক্ষক হতে চায় না। কেন চায় না? কারণ ওখানে তো যেখানে ভালো একটি সম্মানী হওয়া উচিত, বেতন হওয়া উচিত, সেখানে কি অবস্থা? কিন্তু সরকারি পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেটা সরকারি, তারা তো মোটামুটি একটা বেতন পায়। মোটামুটি বেতন পেলেও কদিন পর পর রাস্তায় আসে, কি কারণে? আপনি তাদের সাথে কথা বলে দেখেন যে কি দাঁড়াচ্ছে। আপনি দেখেন প্রেস ক্লাবের সামনে যে তাদের আসতে হয়, কি মর্মান্তিক অবস্থা, এবং তাদেরকে বেশ হেনস্থা হতে হয়। তারা তার অত সুবিধাভোগী না যে ঠান্ডা পানি দেবে, তাদেরকে বেশ মারপিট। যে প্রসঙ্গটা আমরা তুলেছিলাম যে এই শূন্য থাকবে কেন? শূন্য আছে কারণ ওই খেয়াল নেই। না, খেয়াল নেই, এইটাকে যে দেখভাল করতে হবে। আপনার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা, আপনার বিদ্যালয়ে সেখানকার ক্যারিকুলাম, সেখানকার পুরো একটা দেখভালের ব্যাপার আছে, সেটাতে খুবই অবহেলা। মানে এটা কারণ ওইটুক ছোট ছোট বাচ্চারা কথা বলতে পারে না, ওদের কোনো প্রতিবাদ করার কিছু থাকে না, ওই রকম একটা ব্যাপার ঘটে গেছে আসলে। এবং আপনি কয়েকদিন আগে, মানে কালকেই বোধহয় দেখলাম, গতকালকে শিক্ষা বিষয়ক যে উপদেষ্টা বিশেষ, উনি পদত্যাগ করেছেন কিন্তু, এবং পদত্যাগ করার সময় বলেছেন আমি বলতে চাচ্ছি না কি কারণে। কারণ এইগুলো কেন বলতে চান না তারা? তার মানে এমনই ব্যবস্থাপনা যেখানে তারা থাকতে পারছেন না। জানি না আপনি কোন ইঙ্গিত করেছেন, অনেক অনেক ধন্যবাদ। তবে একটা ব্যাপার যেটা দাঁড়ায়, যে শিক্ষার ভিত্তিটা যদি আপনি মজবুত না করেন, তাহলে যত কিছুই করেন না কেন কিছুই হবে না, লাভের মধ্যে কিচ্ছু পাওয়া যাবে না। আপনি দেখবেন, আপনি নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যে আমাদের যে মফস্বল শহরের গ্রাম পর্যায়ের, এইখান থেকে পানি পড়ে ওখান থেকে, এগুলো তো নতুন কিছু না। হ্যাঁ, সরকারি থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, একই ডিজাইনের অনেক স্থাপনা তৈরি করা হয়েছে, এগুলোও যেমন ঠিক, কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণ এবং ওগুলোকে আরেকটু যুগোপযোগী, সময় উপযোগী করাটা দরকার, বিশেষ করে শিক্ষকদের ব্যাপারটা, শিক্ষকদেরকে খুব অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, শেষে ছিল শিক্ষা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা কথাটা বলি, কিন্তু বলি কাজে কতটুকু করি, এটি সবচেয়ে বড় প্রশ্ন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।